ভরা ক্যাম্পাসে সিয়ার থাপ্পড় বসিয়ে দিল দিল রাত। সিয়া কিছু বলতে যাবে তার আগেই সিয়ার হাত দুটো পেছনে চেপে ধরে সিয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরল রাত। সিয়া পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোন ভাবান্তর নেই। রাত এতটাই শক্ত করে তার হাত চেপে ধরে আছে যে সে নড়তেও পারছে না। যখন হুসেল রাতকে ধাক্কাতে লাগলো কিন্তু রাত নড়ছে পর্যন্ত না। ধস্তাধস্তিতে সিয়ার কাঁধ থেকে ওড়নাটা পড়ে যায়। সবাই হা হয়ে চেয়ে আছে যেন কোন ফিল্ম চলছে। সিয়ার দম বন্ধ হয়ে আসছে, রীতিমতো ঘামতেও শুরু করেছে, সে তাও ছাড়ছে না রাত। আশপাশ থেকে সিটি আর তালির আওয়াজ শুনে ঘোর কাটল রাদের। সিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে লাগলো আর সিয়া নিঃশব্দে চোখের জল ফেলছে। আমার সাথেই এমনটা কেন হলো খোদা? বন্ধু ভেবে যাকে পাশে চেয়েছিলাম সে এত নিকৃষ্ট একটা কাজ কি করে করতে পারল? সবার সামনে আমাকে। ছি! ভাবতে ভাবতেই সিয়ার খেয়াল হলো ওড়নাটা গায়ে নেই। তাড়াতাড়ি করে ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল। চোখ তখনও অশ্রুসিক্ত। ফাহাদ বলে উঠল, আরে সিয়া, এত সতী হওয়ার ন্যাকামি কেন করছিস? আমরা কি বুঝি না যে এই কাজ করার জন্য তুই রাতকে উস্কেছিস? ফাহাদের কথা শুনে ঘেন্নায় সিয়ার গা কিরকির করতে লাগল। সব জেনেও এরা কিভাবে তাকে দোষারোপ করতে পারে এই ভেবে নয়নজোড়া থেকে আরো কয়েক ফোঁটা অশ্রুনিপাত হল। আসলেই তো দোষটা তার। রাদের মতো জঘন্য একটা ছেলের সাথে বন্ধুত্ব করার যে পাপ করেছে তার শাস্তি পাচ্ছে সে। কাঁদতে কাঁদতেই উঠে দাঁড়ায় সে। রাত বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। তখন রা বলে, রাত, কিস করবি যখন বন্ধ রুমে করো না। আমরা তো আর বলছি না যে তুই ইম্পর্টেন্ট যে এভাবে সবার সামনে। বলেই হাসতে লাগল। সিয়া আর দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা অবশ হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। বুকের ভেতরটা বড্ড কাঁপছে সিয়ার। হঠাৎ পিয়ন এসে জানালো, এই যে রাত আর সিয়া, প্রিন্সিপাল স্যার ডাকছে, যাও দর্শন দিয়ে আসো। বলেই পিয়ন চলে গেল। এই ভয়টাই সিয়া পাচ্ছিল, প্রিন্সিপাল স্যার যদি আমাকে রাস্টিকেট করে দেয়। সবই বজ্জাত, লাফাঙ্গা, শয়তানটার জন্য। এতটুকু পরিমাণ লজ্জা নেই নিজের, আর আজ তো আমার মানটাও ডুবালো। আল্লাহ, আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো? ভাবতে ভাবতে সামনে তাকিয়ে সিয়া দেখতে পেল রাদের বড় ভাই রহস্য দাঁড়িয়ে আছে। রহস্যকে দেখে সবাই ভয়ে চুপসে গেলেও সিয়া আশ্বস্ত হয় যে অন্তত রাদের জন্য হলেও সে রাস্টিকেট হওয়া থেকে বাঁচাবে সিয়াকে। এই যে বাদর, এসব কি? হ্যাঁ, কিস করার এত শক্ত, বিয়ে কর, কিন্তু ভরা ক্যাম্পাসে একটা মেয়ের অমতে তার সাথে এমনটা করার মানে কি? কবে ম্যাচিউরড হবি তুই? রাগান্বিত হয়ে বলে রহস্য। রাত মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে সিয়া বলে, কেন রে বেয়াদব, ভাইয়ের সামনে এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না? শয়তান, ইতর, অভদ্র। তোর মতো ছেলেকে আকাশ থেকে ধাক্কা দিয়ে ফেলে মারা উচিত। যা প্রিন্সিপালের কাছে। আমি কথা বলে রাখছি, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে, বাট খবরদার বেয়াদবি করবি না। আমার একটা জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। কোন দরকার লাগলে ফোন দিস। টেক কেয়ার ভাই ইন সিয়া, ইউ ডোন্ট ওয়ারি। বলে রহস্য বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রাত আর সিয়া পা বাড়াল প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে। কাজ শেষ করে আপনমনে ড্রাইভ করছে রহস্য। মাঝে মাঝে আবার শিশো বাজাচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে তার গাড়ির প্রায় সামনে চলে এসেছে। জোরে গাড়ি ব্রেক করল রহস্য। মেয়েটি ঠিক আছে কিনা দেখার জন্য জানালা দিয়ে মাথা বের করল, কিন্তু মেয়েটি তাকে দেখেই উল্টো দিকে হাঁটা শুরু করল। মেয়েটির কীর্তিকলাপ দেখে রহস্য যেন এখন ঘিমড়ি খাওয়ার উপক্রম। এ কেমন মেয়েরে বাবা, পাগল নাকি? যাই হোক, একটা সরি তো বলাই উচিত। ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে মেয়েটির পিছনে পিছন যাওয়া শুরু করল রহস্য। রহস্য পেছনে থেকে যতই ডাকছে মেয়েটি ততই হাঁটার স্পিড বাড়াচ্ছে। একসময় মেয়েটি দৌড়াতে শুরু করল। এটা দেখে তো রহস্যের মাথা ৩৬০ আনা এঙ্গেলে ঘুরতে শুরু করল। কোন কিছু না ভেবেই সেও মেয়েটির পিছনে দৌড়াতে শুরু করল। আশেপাশের কোন খেয়াল নেই রহস্যের। মেয়েটির পিছনে রহস্যকে দৌড়াতে দেখে রাস্তার লোকজন ক্ষিপ্ত দৃষ্টিতে রহস্যকে ঘিরে ধরল।
হঠাৎ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না রহস্য। মেয়েটিও ততক্ষণে ভিড়ে হারিয়ে গেল। রাস্তার লোকজন তো রহস্যকে রীতিমতো বখাটে ভেবে নিয়েছে। কোনোরকম প্রশ্ন ছাড়াই তারা রহস্যকে মারতে শুরু করে। রহস্য যে কিছু বলবে সেও সুযোগটাও পাচ্ছে না বেচারা। কোন পথ খোলা না পেয়ে উল্টো দিকে দিল দৌড়। একদম বুলেট ট্রেনের গতিতে গাড়ির সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করল। আহ, হিজাবে ঢাকা কি অপূর্ব নয়নজোড়া! এই না, কি সব ভাবছি আমি! বেয়াদব মেয়ে, পাগল, তারছিরা, আস্ত একটা রামছাগল, পুরোপুরি মেন্টাল একটা মেয়ে। কথা না শুনেই দিল দৌড়। কেন রে ভাই, আমি কি চোর, ডাকাত নাকি কিডন্যাপার? না, আমি সেসব কিছুই না। আমি ভালো, ভদ্র, হ্যান্ডসাম একটা মানুষ। ফাজিল মেয়ে আমাকে দেখে এমনভাবে পালালো যেন আমি রাক্ষস। তবে যাই হোক, মেয়েটির চোখ অসম্ভব সুন্দর। আরে ধ্যাতো, কিসব ভাবছি! ওই মেয়েটার জন্য তোকে রাস্তায় মার খেতে হয়েছে, উল্টো পায়ে দৌড়াতে হয়েছে, আর তুই কিনা মেয়েটির প্রশংসা করছিস? সেম অন ইউ, রহস্য আফরান। নিজেকে ধিক্কার দিতে দিতে ড্রাইভিংয়ে মনোযোগ দিল রহস্য। প্রিন্সিপাল অফিস। এই যে, তোমাদের মাঝে লজ্জা বলতে কি কিছু আছে? কলেজটাকে তো বেডরুম বানিয়ে ছেড়েছ। তোমাদের মতো বেহায়াদের কিছু বলার মতো শব্দ আমার কাছে নেই। রাত, তোমার কথা তো বাদই দিলাম, কিন্তু সিয়া, তোমাকে আমি আগেও ওয়ার্ন করেছিলাম এই ছেলের থেকে দূরে থাকতে, বাট ইউ ডিডন্ট লিসেন টু মি, নাও পে ফর দ্যাট। সরি স্যার, আমি সত্যিই বুঝতে পারিনি রাত এতটা নিকৃষ্ট একটা ছেলে। ইভেন আজকের এই ঘটনা না ঘটলে বুঝতামও না, বাট স্যার, ট্রাস্ট মি, যা হয়েছে তাতে আমার কোন দোষ নেই। রাত হঠাৎ করে, আর ইউ কিডিং? ও কিস করলো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে কেন? তোমার কি হাত নেই? কান্ট ইউ প্রোটেস্ট? লিসেন, তোমার বাবা একজন সম্মানিত শিক্ষক। দয়া করে তার মান ডুবিও না। এটাই লাস্ট ওয়ার্নিং তোমাদের জন্য। ইউ বোথ ক্রসড ইউর লিমিটস, নাও গেট লস্ট। সিয়া কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল অফিস থেকে বেরিয়ে এল। রাদও পিছু পিছু এল, তবে তার মধ্যে কোন প্রতিক্রিয়া নেই, যেন এটা তার সাথে রোজ রোজই হয়। সিয়া কাঁদতে কাঁদতে রাত বলল, কেন করলি এটা? তোকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু জানতাম না তুই আমার বন্ধুত্বের এমন প্রতিদান দিবি। চিল ইয়ার। এই প্রহর আফরান চৌধুরী রাদের কাছে আসার জন্য কত মেয়ে পাগল। ডু ইউ নো দ্যাট? আমার জাস্ট একটা টাচ পাওয়ার জন্য 1000টা মেয়ে সুইসাইড করতে পারে। আমি সেই 1000টা মেয়ের একজন নই। বলেই আর কোন কথা না বাড়িয়ে কলেজ থেকে বেরিয়ে যায় সিয়া। প্রচণ্ড কান্না পাচ্ছে সিয়ার। নিজের জীবনটা সে নিজেই তছনছ করেছে রাদের সাথে বন্ধুত্ব করে। বারবার হাত দিয়ে ঠোঁট মুছতে লাগলো সিয়া, আর নিজের প্রতি ঘৃণায় তার মরে যেতে ইচ্ছে করছে। সব বিতৃষ্ণা কাটানো যায়, কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা কখনো কাটানো যায় না। আজ সিয়ারও নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করছে। নিজেকে নোংরা ধুলোয় মাখিয়ে নিতে মন চাচ্ছে তার, অসীম সাগরে দম বন্ধ হয়ে ডুবে মরতে মন চাচ্ছে। সিয়ার বাড়িতে সিয়ার বাবা গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, আচ্ছা সিয়া মা, আমি কি তোর কোন ইচ্ছা অপূর্ণ রেখেছি? কখনো তোকে তোর মায়ের অনুপস্থিতি বুঝতে দিয়েছি? সিয়া ভারী গলায় বলে, না বাবা, তুমি আমার কোন ইচ্ছা অপূর্ণ রাখুনি, আর নাই কখনো আমাকে মায়ের অনুপস্থিতি বুঝতে দিয়েছ। তাহলে হয়তো আমার শাসন ঠিক ছিল না, তাই না রে মা? না বাবা, তেমন কিছু নয়। কাঁদতে কাঁদতে, তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার মান ইজ্জত এভাবে ডুবালি? যা ঘরে যা, আমি তোর গায়ে হাত উঠাতে চাই না। গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে, বাবা প্লিজ আমার কথা, ঘরে যা চিৎকার করে বলে সিয়ার বাবা। বাবার এমন অবস্থা দেখে সিয়া কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আমার সাথেই কেন এমন হয় আল্লাহ? পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই আমার, তুমি তাকেও আমার থেকে দূরে সরিয়ে দিলে। কি দোষ করেছিলাম আমি যে এত বড় সাজা দিলে? বলতে বলতে চোখের পানি মুছে ড্রয়ার থেকে ঘুমের ট্যাবলেটের কৌটা বের করল সিয়া। কৌটাটা হাতে নিয়ে উদাসীন দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বসে আছে সে। ওহ কাম অন,
রা বেবি, তুমি ভাবলে কি করে আমি সিয়ার মতো একটা ক্লাসলেস মেয়েকে ভালোবাসবো? এনিওয়ে, ফরগেট অ্যাবাউট হার। জাস্ট সে আজ রাতে ফ্রি আছো? তোমার জন্য তো আমি অলওয়েজ ফ্রি বেবি, বাট নট টুডে। কাল ফ্রি আছি বলে রাদের গলা জড়িয়ে ধরল। রাত সামনে তাকাতেই বেশ জোরেসোরে একটা থাপ্পড় দিল কেউ তার গালে। রাগী চোখে সামনে তাকাতেই দেখতে পেল এক অমায়িক সুন্দরী কন্যা, যার চোখের নেশায় পড়লে বেরোনো মুশকিল। তবে রাত এই মুহূর্তে রাদের রাগ হচ্ছে মেয়েটির উপর। এত বড় সাহস মেয়েটির যে! প্রহর আফরান চৌধুরী রাদের গায়ে হাত তোলে। একে তো আমি তীব্র রেগে কথাগুলো ভাবছে রাদ। এই যে মিস্টার, কল্পনার জগতে বিচরণ শেষ হয়ে থাকলে বাস্তবে ফিরুন। আপনার সাহস কি করে হলো আমার বোনের ইজ্জতে হাত দেওয়ার? পারলে এখনই আপনাকে চিবিয়ে খেতাম। খাও না বেবি, আই এম অল ইউর্স। চোখ টিপ মেরে পিছন থেকে সিয়া হঠাৎ বলে উঠল, ছেড়ে দে না আধার। ওর মতো নির্লজ্জের সাথে কথা বলার কোন মানে নেই। তুই সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিস, এসব গুন্ডাদের সাথে ঝামেলা করার কোন দরকার নেই। কথাটা বলেই সিয়া আধারকে টানতে টানতে নিয়ে যায়। আধার পিছনে ফিরে রাগী চোখে একবার রাদের দিকে তাকায়, অতঃপর চলে যায়। আর রাত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেভিল স্মাইল দিতে থাকে। কি দরকার ছিল বলতো ওই শয়তানের সামনে যাওয়ার? ওর মতো লাফাঙ্গার থেকে দূরে থাকাই তোর জন্য বেটার। তোর কিছু হয়ে গেলে আমি কোন মুখে চাচ্চুর সামনে দাঁড়াবো বলতো? বাবা, আর আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে এতক্ষণ আইসিইউতে থাকতে। ঘুমের বড়ি খেতে যাচ্ছিল, গাধি কোথাকার। হইছে, তোর ক্লাস ওইদিকে যা। আধার সিয়ার দেখানো ক্লাসে ঢুকল। খুব পরিপাটি একটা রুম, এখানে সবাই নিউকামার। আধার গিয়ে বসতেই পাশ থেকে একটা মেয়ে ডাকল, এই যে আপু, হাই, আমি নিশরাত। তুমি? আমি আধার। নাইস টু মিট ইউ। ক্যান উই বি ফ্রেন্ডস? অফকোর্স। অতঃপর দুজন গল্পে মেতে উঠল। আর এদিকে মিস্টার ডেভিল রাদের মাথায় চলছে এক শয়তানি প্ল্যান। ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করে সে। হ্যালো, শোন, আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা তুই করতে পারবি বলে তোকে ফোন করলাম। যা বলছি শোন, একটা মেয়ের ফটো পাঠাচ্ছি। আজ সন্ধ্যায় ওকে তুলে নিয়ে গিয়ে রেপ করে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসতে হবে। কাজটা করে ফোন দিস, তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা পৌঁছে যাবে। কথাগুলো বলে রাত আবার ডেভিল স্মাইল দিয়ে ফোনটা পকেটে রেখে দিল। আমার গায়ে হাত তোলা। এই প্রহর আফরান রাদের গায়ে হাত তোলা। এর পরিণাম তুমি হারে হারে টের পাবে। বলতে বলতে চুলে হাত ঢুকিয়ে চুলগুলো সেট করে নিল রাদ। তুমি কি করতে চাচ্ছ বলতো রাদ? তুমি কি ওই মেয়েটির রেপ করাতে চাচ্ছ? হোয়াই রাদ, ওই চিপ মেয়ের কথা ভুলে যাও তো। কথাটা শোনামাত্র রাগান্বিত চোখে রায়ার দিকে তাকালো রাদ। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসল। মনটা তার বেশ ফুরফুরে লাগছে। আজ অনেকদিন পর কোন মেয়েকে উচিত শিক্ষা দিবে। আহ, কি শান্তি! যখন মেয়েটার খুবলে খাওয়া নগ্ন দেহ রাস্তায় পড়ে থাকবে আর চারিদিকে বইবে ছি ছি ধর্ষিত, তখন ও বুঝবে এই রাত চৌধুরী কেমন মাল। হা হা হা, অট্টহাসিতে ফেটে পড়ল রাত। কিছু দরকারি কাজে শহরের বাইরে এসেছে রহস্য। কাজ শেষ করে বের হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি বলার জন্য চোখ তুলতেই দেখে এটা সেদিনের মেয়েটা। রহস্যকে দেখেই মেয়েটি আবার উল্টো দিকে হাঁটা শুরু করে দিল। আজ তো আমি জেনেই ছাড় কেন এই মেয়ে আমাকে দেখলেই উল্টো দিকে দৌড়াতে শুরু করে। বলতে বলতে রহস্য মেয়েটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। রহস্য পিছন থেকে বারবার মেয়েটাকে থামতে বলছে, কিন্তু মেয়েটা শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে রহস্য হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেল। সামনে তাকিয়ে দেখে এটা খাম্বা নয়, বাংলাদেশি সুলতান। লোকটার বডি দেখে রহস্য একটা ঢোক গিলল। ভাই প্লিজ শোনেন, আমি মেয়েটাকে সরি বলার জন্য ওর পিছনে দৌড়াচ্ছিলাম। আসলে হয়েছে কি, মেয়েটি আমার সাথে ধাক্কা খেয়েছিল তো তাই। পালোয়ান টাইপ লোকটি বলে উঠে, ওরে বাপরে, মাইয়া মানুষ দেখলেই ধাক্কা খাইতে মন চায়। আসো তো আমার লগে খাও ধাক্কা, দেখি কত কারেন্ট আছে বডিতে। রহস্য মনে মনে বলে, ওহ গড, নট এগেইন।
পালোয়ানটার একটা ঘুষি খেয়ে রহস্য দুহাত পিছনে ছিটকে গেল আর সেখান থেকেই দিল দৌড়। এক দৌড়ে গাড়িতে। ফাজিল মেয়ে, কথা না শুনে দৌড়ায়। আর একবার পাই, এই না, আর দরকার নাই পাওয়ার। আমার কাছে আসা মানেই আমার জীবন তেনাত্তানা। বলতে বলতে পাশে তাকাতেই রহস্য ছোটখাটো একটা শক খায়। তার পাশে সেই মেয়েটি মাথা নিচু করে বসে আছে। এই মেয়ে, তুমি আমার গাড়িতে কি করছো? ভাইয়া, আমার নাম মিহি। কিছু গুন্ডা আমার পিছনে পড়েছে। প্লিজ হেল্প মি। কারা ফলো করছে তাড়াতাড়ি বলো। তাদের বাঁচাতে হবে। তার ছিঁড়া মেয়ে, কথা না শুনে দৌড়াও। সত্যি আমার পেছনে গুন্ডা পড়েছে তাই দৌড়াচ্ছিলাম। তো আমাকে দেখে কেন দৌড়াচ্ছিলে? আপনাকে দেখতে জগলু ডাকাতের মতো তো তাই ভয় পেয়েছিলাম। সরি। হোয়াট দ্য হেল? তাড়াতাড়ি ঠিকানা বলো, তুমি নামলে আমার শান্তি। আপনি গাড়ি স্টার্ট করুন, আমি বলছি। রহস্য ড্রাইভ করতে লাগলো। মেয়েটির বলা ঠিকানা শুনে রহস্য অবাক, কেননা গাড়িটা ওর নিজের বাড়ির সামনে এসেই দাঁড়িয়েছে। এই মেয়েটির সাথে আমাদের আদৌ কোন সম্পর্ক আছে কি? এখানে কার কাছে এসেছে? ভাবতে ভাবতে মিহিকে নিয়ে ভিতরে ঢুকলো রহস্য। সন্ধ্যাবেলা, আধার আর সিয়া গল্প করতে করতে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি থেকে কিছু লোক এসে আধারকে জোর করে গাড়িতে তুলে নিল। এটা দেখে সিয়া চিৎকার দিয়ে উঠল, গোডাউনে। কে আপনারা? প্লিজ লিভ মি। দয়া করে ছেড়ে দিন আমায়। ছেড়ে দেওয়ার জন্য তো আনিনি জান, একটু মজা নিয়ে তারপর ছেড়ে দিব। বলেই লোকটা অশ্লীলভাবে আধারের দিকে এগিয়ে আসে। আধারের ভেতরটা ভয় কাঁপছে। বারবার আকুতি মিনতি করছে সে, কিন্তু না। লোকটা নির্দয়ভাবে আধারের গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে ওর জামা ছিঁড়তে শুরু করে। বারান্দায় বসে গিটার বাজিয়ে গান গাচ্ছিল রাত। গান থামিয়ে রুমে আসল। সারা রুম লাল গোলাপের গন্ধে মো মো করছে। বিছানাটা লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। বিছানায় বসে বসে ঢুলছে আধার। 3 ঘন্টা আগে রাত আর আধারের বিয়ে হয়েছে। ফ্ল্যাশব্যাক। লোকটা আধারের জামা অনেকখানি ছিঁড়ে ফেলেছে, বিশেষ করে কাঁধের অংশটুকু। লোকটা আধারের কাঁধে হাত রাখবে এমন সময় রাত সেখানে আসে। লোকটির দিকে রাগান্বিত চোখে ইশারা করতেই লোকটা বেরিয়ে যায়। আধারের কাছাকাছি গিয়ে দাঁড়ায় রাত। হঠাৎ পুলিশের সাইরেন শোনা যায়। পুলিশের সাইরেন শুনে আধার রাতকে নিজের আরো কাছে টেনে নেয়। এই প্রথমবার আধারের নেশার্ত চোখের মায়ে জড়িয়ে পড়ে রাত। দিকবিদিক ভুলে আধারের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ আসে। ইউ আর আন্ডার এরেস্ট, মিস্টার প্রহর আফরান চৌধুরী রাত। আপনার সাহস কি করে হলো মিস আধারকে রেপ করার? শেম অন ইউ। কাম উইথ আসো। নো অফিসার, আমি আধারকে রেপ কেন করতে যাব? ট্রাস্ট মি, আই এম ইনোসেন্ট। ওহ রিয়েলি? তো আপনি এখানে কি করছেন মিস্টার চৌধুরী? আমি আধারকে বাঁচাতে এখানে এসেছিলাম। আপনি কি করে জানলেন উনি এখানে আছে? আমরা তো ওনার ফোন ট্র্যাক করে এসেছি, বাট আপনি এই গোডাউনের ঠিকানা কোথায় পেলেন? রাত ইতস্তত হয়ে বলে, আসলে লোকটাকে আমি হায়ার করেছিলাম রাগের মাথায়, বাট রাগ শেষ হতেই নিজের ভুল বুঝতে পেরে এখানে চলে আসি ওকে বাঁচাতে। আধার রাতকে ধাক্কা দিয়ে দৌড় দেয় অফিসারের কাছে। স্যার, এই লোকটা আমাকে আর কিছু না বলে কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার আপু আর চাচ্চুর কাছে গিয়ে দাঁড়ান। অফিসারের কথা মতো আধার সিয়া ও সিয়ার বাবা সায়ের আহমেদের পাশে গিয়ে দাঁড়ায়। সিয়া আধারকে জড়িয়ে ধরতেই সে হাউমাউ করে কেঁদে ওঠে। স্যার প্লিজ ট্রাস্ট মি, আমি ওকে বাঁচাতেই এখানে এসেছিলাম। না মিস্টার চৌধুরী, আপনি এখানে এসেছিলেন আমার ধর্ষণ হওয়া সচক্ষে উপভোগ করতে, এসেছিলেন আমার অসহায়ত্ব দেখে হাসতে, এসেছিলেন আমার কলঙ্কিত শরীরে নুনের ছিটা লাগাতে। বলেই আবার কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি ফ্রেশ হয়ে এসে স্টেটমেন্টটা দিয়ে যাবেন। বলেই পুলিশ রাতকে ধরে নিয়ে যেতে থাকে। রাতকে যেতে দেখে আধার রাতের দিকে তাকিয়ে চোখ টিপ মারে, যার অর্থ ছিল এমন যে দেখ কেমন লাগে। কেমন লাগলো মিস্টার চৌধুরী? নিজের ফাঁদে নিজেই পড়লেন তো? এবার বুঝলেন তো আমি কেমন মাল?
মনে মনে বলে আধার। পুলিশ স্টেশনে রাদের বাবা রায়হান চৌধুরী বারবার অফিসারকে বোঝানোর চেষ্টা করছেন যে তার ছেলে নির্দোষ, কিন্তু অফিসার স্বচক্ষে দেখা ঘটনা কিছুতেই উপেক্ষা করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে সেখানে সিয়া আর সাইর আহমেদকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলো আধার। আধারকে দেখেই তার দিকে ছুটে গেলেন রায়হান চৌধুরী। আধার মা, আমি জানি আমার ছেলে খুব খারাপ, কিন্তু ও কোন মেয়ের ইজ্জতে হাত দিতে পারে এটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, কিন্তু এটাই সত্যি। দেখো মা, ওকে অ্যারেস্ট করালেই তো আর সম্মান ফিরে আসবে না। যে সম্মান ও নষ্ট করেছে সেই সম্মান ও নিজে তোমায় ফেরত দেবে। আমি তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। কিন্তু আধারের কোন কথা না শুনে তিনি সাইর আহমেদের কাছে যান। আধার তখন রাদের জেলের কাছাকাছি ছিল। রাদ ফিসফিসিয়ে তাকে বলল, বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো তোমার মেডিকেল টেস্ট করিয়ে প্রমাণ করে দেব যে তুমি মিথ্যা বলছো। আমি নই, তুমি নিজেই নিজের সম্মান নিয়ে খেলেছ, আর সাথে আমার সম্মান নিয়েও। নিজের করা ফাঁদে আধার নিজেই আটকে পড়েছে, আর কোন রাস্তা নেই পালাবার। ওদিকে সাইর আহমেদের থেকে নাম্বার নিয়ে রায়হান চৌধুরী আধারের বাবা মার সাথে কথা বললেন। তারা জানালেন মেয়ে রাজি থাকলে তাদের আপত্তি নেই। আধারও রাদের থ্রেটে রাজি হয়ে গেল। তাদের উপস্থিতিতে সেখানেই রাদ আর আধারের বিয়ে পড়ানো হলো। রাদ আধারের মতো একটা মেয়েকে বিয়ে করেছে দেখে নির্বাক রাদের মা মিসেস রিয়া চৌধুরী। তিনি কিছুতেই এই মেয়েকে মানবেন না, কিন্তু তার কথাকে উপেক্ষা করে রায়হান চৌধুরী রাদ আর আধারকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং কাজের লোকদের বললেন রুমটা সাজিয়ে দিতে। এতে রিয়া চৌধুরী বেশ ক্ষিপ্ত হলেন। বর্তমান ঘুমানো বাদ দিয়ে বসে বসে ঢুলছ কেন? আপনার বিশ্বাস নেই আমার ঘুমের মধ্যে যদি উল্টোপাল্টা কিছু করেন? আমি ঘুমাচ্ছি না, মোহরানা দিয়েছি, এখন স্বামীর ডাকে সাড়া না দিলে পাপ হবে তো শোনা। দুষ্টু হাসি দিয়ে বলে রাদ। রাখেন তো ফাজলামি, আমি একটা প্রশ্ন করার জন্য জেগে আছি। আচ্ছা, আপনি কি সত্যিই আমাকে বাঁচাতে এসেছিলেন? হুম, উদাসীন দৃষ্টিতে বলে রাদ। আর আমি আপনাকে ভুল বুঝলাম। ইস, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি মাঝে কোলবালিশ রাখছি। আধার যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। মন থেকে কত ভালো মানুষটা, আর আমি তাকে ভুল বুঝলাম। একরাশ আত্মগ্লানির অনলে পড়তে পড়তে আধার পা বাড়াল ঘুমের রাজ্যে। সকাল থেকেই মন খারাপ ছিল রিয়া চৌধুরীর। মন খারাপের কারণ দুইটা। 1. ছোট ছেলের ক্লাসলেস একটা মেয়েকে বিয়ে করা। 2. সকালে রহস্য মিহি নামক অজ্ঞাত মেয়েটিকে পেইং গেস্ট রেখেছে। সকালের ঘটনা। মিহিকে নিয়ে দরজায় বেল বাজাতেই দরজা খুলেন রিয়া চৌধুরী। মিহির দিকে ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করেন, কে তুমি? উত্তরে মিহি জানায়, আমি আসলে রায়হান চৌধুরীর বন্ধুর মেয়ে। পড়াশোনার জন্য এখানে আসা, এ বাড়িতে পেইং গেস্ট থাকতে চাচ্ছিলাম। রিয়া চৌধুরী সাফ সাফ না করে দেন, কিন্তু মিহি বারবার আকুতি করে যে দয়া করে তার পড়াশোনার কথা ভেবে যেন তাকে থাকতে দেয়। তিনি কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু স্বামী আর ছেলের জোরাজুরিতে মানতে বাধ্য হন। ছোটটা তো গেছেই, আল্লাহ আমার বড় ছেলেটা যেন পচা শামুকে পা না কাটে। ভাবতে ভাবতে একরাশ চিন্তা আর চাপা কষ্ট নিয়ে ঘুমাতে গেলেন তিনি। ছাদে মিহি ছাদে দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে। মেঘলা আকাশে চাঁদের খেলা তার সর্বাঙ্গে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে দেখে রহস্য। মুচকি হেসে রহস্যের সাথে গল্প শুরু করে মিহি। অল্প সময়েই বেশ ফ্রি হয়ে যায় দুজনে। গল্প করার এক পর্যায়ে জোরে বিদ্যুৎ চমকায়। ভয় পেয়ে মিহি রহস্যকে ঝাপটে ধরে। বৃষ্টিতে ভিজছে দুজন, কারো সে খেয়াল নেই। দুজনেই যেন ঘোরের মধ্যে আছে। রহস্যের নজর মিহির ঠোঁটের কোণে জমে থাকা পানিকণার দিকে। সব দ্বিধা ভুলে মিহির ঠোঁটটা আয়ত্তে নেয় সে। না, চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠলেন রিয়া চৌধুরী। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলেন যে তিনি নিজের বিছানাতেই আছেন। শরীর ঘেমে একাকার, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশেরটি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে ধকধক করে খেয়ে নিলেন, তাও মনটা শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই কি দেখলেন তিনি।
নিজেকে আশ্বস্ত করতে বিছানা ছেড়ে উঠে রহস্যের রুমের দিকে পা বাড়ালেন তিনি। রহস্যের রুমের সামনে এসে দেখলেন রহস্য বেঘোরে ঘুমোচ্ছে। অতঃপর তার হৃদয় একটু হলেও শান্ত হলো এই ভেবে যে তিনি যা দেখেছেন তা স্বপ্ন ব্যতীত কিছু ছিল না। মিহি আর রহস্যের রোমাঞ্চটা স্বপ্ন ছিল। নিজের চিন্তিত মনকে নানা প্রক্রিয়ায় শান্ত করতে করতে রুমে এসে বিছানায় বসলেন রিয়া চৌধুরী। ঘুমাতে চাচ্ছেন কিন্তু ঘুম নামক বস্তুটি তাকে ধরা দিতে চাচ্ছে না। অদ্ভুত এক দোটানায় সারারাত বিছানায় বসে বসেই কাটিয়ে দিলেন মিসেস চৌধুরী। সকালে গোসল সেরে চুল আঁচড়াচ্ছে আধার। পরনে গেরুয়া রঙের কামিজ যার উপর লাল সুতোর কাজ করা, লাল সালোয়ার আর সুতির মোটা লাল ওড়না। রাত ঘুম থেকে উঠে হাতের উপর ভর দিয়ে আধারকে দেখছে আর মুচকি হাসছে, কারণ ছাড়া এক মুচকি হাসি। আপনাকে একটা প্রশ্ন করার ছিল। কাল জিজ্ঞাসা করার কথা মনে ছিল না। আচ্ছা, আপনি আপুকে কিস কেন করেছিলেন? রাত উঠে বসে, ভেবেছিলাম সিয়াকে ভালোবাসি তাই যাচাই করার জন্য কিস করেছিলাম, কিন্তু না কোন ফিলিংস আসেনি। এমনকি ওর কান্নায় আমার খারাপ লাগেনি, বরং বিরক্ত লেগেছে। তখনই বুঝে যাই ওটা অ্যাট্রাকশন। রাদের উত্তর শুনে আধার কেন যেন খুশি হয় কিন্তু তা প্রকাশ করে না। আরও কিছু প্রশ্ন করতে চায় আধার, কিন্তু বিছানায় তাকিয়ে দেখে রাদ নেই। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। রাদের কাণ্ড দেখে আধার কিঞ্চিত হাসল, তবে হাসিটাকে দীর্ঘ করল না, আপনমনে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ল। বাথরুমে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে রাত। পানি পড়ছে সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই তার। আপন কল্পনাতেই ব্যস্ত সে। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার যে কেন সে আধারকে বিয়ে করল, যেখানে সে আধারকে ওর প্রাপ্য অধিকারী দিতে পারবে না। বাথরুমের দেয়ালে জোরেসোরে একটা ঘুষি মারে রাত। আধার রেডি হয়ে নিচে এসে দেখে তার শাশুড়ি মা সোফায় বসে পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছেন। আধারকে দেখেই নাক মুখ ছিটকালেন। আধার এসে যেইমাত্র সোফায় বসতে যাবে তিনি মুখ খুললেন। আধার, ডাইনিং থেকে এক গ্লাস পানি এনে দাও তো। আধার তাকে পাশ কাটিয়ে ডাইনিংয়ের দিকে যাচ্ছিল, এমন সময় তিনি পা এগিয়ে দিলেন। আচমকাই পায়ে কিছু লাগাই বেশ খানিকটা দূরে পড়ে যায় আধার। পড়ে যাওয়ার পর অনেক চেষ্টা করে উঠতে পারে না আধার। বুঝতে পারে পায়ে একটু বেশিই ব্যথা পেয়েছে। আরেকবার উঠার চেষ্টা করতে যাবে এমন সময় হঠাৎ রাত এসে আধারকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে যায়। এটা দেখে সবাই মুখ টিপে হাসছে, কিন্তু রিয়া চৌধুরী রাগে পত্রিকাটা নিমেষেই কয়েক টুকরো করে ফেললেন। তার এই কাজ কেউ দেখল না আধার ব্যতীত। রাত রুমে এসে আধারকে কোল থেকে নামিয়ে ড্রয়ার থেকে পেইন কিলার স্প্রে বের করে আধারের পায়ে স্প্রে করে দিল। প্রথম কিছুটা জ্বললেও ব্যথাটা কমে গেল। আধার থ্যাংক ইউ বলতে যাচ্ছিল, তার আগেই রাত হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এই কাজে আধার বেশ অবাক হল। পরমুহূর্তেই রাগে বিড়বিড় করতে লাগল, শয়তান বুড়ি, আমাকে ফেলে দেওয়া, তুই সিঁড়ি থেকে পড়ে পা ভাঙবি, দেখে নিস। হো পাটা আস্তে করে তুলে আধশোয়া হয়ে রইল। রাস্তায় হাঁটছে রাত আর ভাবছে কেন সে আধারের মায় নিজেকে বিলীন করছে। হয়তো আধারও ওর ভালোবাসা নয়, অ্যাট্রাকশন। হয়তো দিন শেষে সে সেটা বুঝবে, তবে ততক্ষণে না অনেক দেরি হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে এমনই হাজারো আজগুবি চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়, তবে যেটা বেশি ঘুরছে তা হলো আধারের ন্যূনতম কষ্ট রাদের বুকে তোলপাড় সৃষ্টি করে। এমনটা কি শুধু অ্যাট্রাকশনের কারণে হতে পারে? এমনই সব কথাবার্তা ভাবতে ভাবতে আবার নিরে ফেরার জন্য পা বাড়াল সে। মিহি বড্ড ঘরকুনো স্বভাবের, সেই যে রুমে ঢুকছে, অত্যধিক প্রয়োজন ছাড়া ঘর থেকে পা ফেলেনি বাইরে। সকাল 9টায় একবার যে জাস্ট ব্রেকফাস্টটা করে এসেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় অবশ্য আধারের রুমের দিকে মুচকি হেসে তাকিয়েছিল একবার। তারপর থেকে আর বের হয়নি। এখন আপাতত সে কেমিস্ট্রি বইয়ের সাথে যুদ্ধ করছে। আশেপাশে অন্যান্য বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নাক সিটকিয়ে কেমিস্ট্রি পড়ছে সে। দুপুর 12টায় রুম থেকে বের হলেন রিয়া চৌধুরী। সিঁড়িতে হাঁটতে হাঁটতে ভাবছেন, কিভাবে এই দুই অপা মেয়েদের আমি বাড়ি থেকে বের করব। এই দুইটার একটাকেও আমার সহ্য হয় না। এরা এই বাড়িতে থাকলে আমার সংসারের অমঙ্গল হবে। মনটা বড্ড কু ডাকছে।
ভাবতে ভাবতে সিঁড়িতে পা রাখতেই পিছলে একদম ফ্লোরে পড়ে যান, রীতিমতো চিৎকার করে কাতরাচ্ছেন। চিৎকার শুনে মিহি আর আধার রুম থেকে দৌড়ে আসে। আধার এসে এই অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হয়, তবে মিহি কাজের লোকদের বলে মিসেস রিয়াকে রুমে শিফট করাই। রাত, রহস্য, রায়হান চৌধুরী কেউ বাসায় নেই। আধার দ্রুত তাদের ফোন করে, ডক্টরকে ফোন করে, আর মিহি তার পায়ে তেল মালিশ করতে থাকে। রাত, রহস্য, রায়হান চৌধুরী বাসায় ফেরে। ডক্টর চেক আপ করে জানান, পা একদম ঠিক আছে, ব্যথার ওষুধ খেলেই সেরে যাবে। হায় রে হায়, কিছুই হয়নি তাতেই এত চিল্লায়, কিছু হলে তো ইনি সারা দুনিয়া মাথায় তুলে নিত। ভাবতে ভাবতে নিজের রুমে গেল, আর রাত নিচে নামার সময় খেয়াল করল সিঁড়িতে তেল পড়ে আছে। সে চিৎকার করে সার্ভেন্টদের জিজ্ঞাসা করল এই তেল সম্পর্কে, কিন্তু সবাই অস্বীকার করল যে তারা কিছুই জানে না। ব্যাপারটা নিয়ে আর ঘাটাল না। রাত স্বাভাবিকভাবেই এড়িয়ে গেল। রাতে, হা হা হা, কেমন লাগলো মিসেস চৌধুরী? এটা তো সবে শুরু, খেলা তো এখনো বাকি আছে। ঠিক সেভাবেই আমি তোকে মারব, যেভাবে তুই আমার ফ্যামিলিকে নিঃস্ব করে রাস্তায় নামিয়েছিস। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোকে ধ্বংস করার জন্যই আমি এই বাড়িতে এসেছি, আর তোকে ধ্বংস করেই যাব। মিহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রহস্য লক্ষ্য করল মিহি মাকড়সার ভয়ে চেয়ারে উঠে আছে। এটা দেখে রহস্য মনে মনে হাসল, যে এই ভেবে যে এতটা ভীতু কেউ কিভাবে হয়। রহস্য গিয়ে মাকড়সাটাকে তাড়িয়ে দিল। মিহি চেয়ার থেকে নেমে থ্যাঙ্কস জানালো। রহস্য ইটস ওকে বলল। এরপর আর কেউ কথা বাড়াল না। রহস্য বেরিয়ে গেল মিহির রুম থেকে। মূলত মিহি ইচ্ছে করেই কথা বাড়াল না, কারণ তার ধারণা, মানুষকে কখনো নিজের সম্পর্কে জানার সুযোগ দিও না, নয়তো সে সেই সুযোগের অপব্যবহার ব্যতীত কিছু করবে না। বিশ্বাস করলে সেই বিশ্বাসের অমর্যাদা করার মতো মানুষের অভাব নেই এই পৃথিবীতে। সারারাত জেগে কেমিস্ট্রি বই পড়েছে মিহি, কিন্তু রাতে যা পড়েছে তার বিন্দুমাত্র পড়াও সকালে মনে পড়ছে না। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে মিহির। অযথা সারারাত জেগে বইয়ের সাথে যুদ্ধ করল, অথচ ফলাফল শূন্য। রাগে মাথার চুল টানতে লাগল, কিন্তু একটা চুলও ছিঁড়তে পারল না। বই ফেলে উঠে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো, আর ভাবতে লাগলো কি করা যায়, কিন্তু না। মাথায় আইডিয়া নামক ফোল্ডার এমটি। বিপদে পড়লে বুদ্ধি ও জানালা দিয়ে পালায়। অনেক ভেবে চিনতে মিহি ঠিক করল রহস্যের থেকে হেল্প নিবে। রহস্য যেহেতু সিনিয়র স্টুডেন্ট, তাই তার থেকে কেমিস্ট্রি বুঝিয়ে নেওয়ার আইডিয়াটা মন্দ না। নিজেকে একবার আয়নায় দেখে খোলা চুলগুলো খোপা করে নিল, ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে রহস্যের রুমের দিকে পা বাড়াল। রহস্যের রুমে গিয়ে মিহি দেখল রুম ফাঁকা। একবার ভাবল চলে যাবে, কিন্তু পরমুহূর্তেই মনে হলো একটু অপেক্ষা করে দেখা যাক যদি আসে। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগল। বিরাট বড় রুমের সাথে একটা লাগোয়া বারান্দা আর একটা লাগোয়া বাথরুম। বারান্দাওয়ালা রুমগুলো মিহির এমনিতেই খুব পছন্দ, তবে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকার শখ তার বিন্দুমাত্র নেই। তার ধারণা বারান্দা একটা রুমের সৌন্দর্য বর্ধনে সত্যিই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহস্যের রুমের অর্ধেক অংশ জুড়েই বই আর বই। টেবিলে ডজন খানেক বই পরিপাটিভাবে সাজানো। বুকশেলফ তো বইয়ে ভর্তি, এমনকি টি টেবিলেও শোভা পাচ্ছে 2-4টে ইকোনমিক্স আর কেমিস্ট্রির বই। এই ছেলে এত পড়ুয়া, এ কি স্কুল লাইফে সায়েন্স, কমার্স, আর্টস তিনটাই পড়েছে নাকি? বই পোকা। বলতে বলতে একটা ঢোক গিলল মিহি। তার মনে হচ্ছে এই ছেলের শুধুমাত্র টেবিলে যতগুলো বই আছে ততগুলোই মিহি সারা জীবনে পড়েনি। দরজার দিকে তাকাতেই মিহি দেখতে পেল 2 মগ কফি ট্রেতে করে নিয়ে রহস্য রুমে ঢুকল। ইশারায় মিহিকে বসতে বলল। বেডের এক সাইডে মিহি ধপ করে বসে পড়ল, যেন সে এটা শোনার অপেক্ষাতেই ছিল। মিহি বসা মাত্র রহস্যটি টেবিলটা বেডের সামনে এনে ট্রেটা তাতে রেখে 1 মগ কফি মিহির দিকে বাড়িয়ে দিল, আর অন্য মগটা নিজের হাতে তুলে নিল। আমাকে দেখে যে উল্টো পায়ে দৌড়ায়, আজ হঠাৎ তার পদধূলি আমার শয়নকক্ষে পড়ার বিশেষ কোন কারণ? কফির মগে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করল রহস্য। রহস্যের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে মিহি বলে উঠল, আমাকে কি রুমে আসতে দেখেছিলেন?
রহস্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অহেতুক কথা না বাড়িয়ে মিহি কেমিস্ট্রি বইটা খুলে একটা চ্যাপ্টার বের করে রহস্যের কিছুটা কাছে গেল। আসলে আমি এই চ্যাপ্টারটা 1%ও বুঝিনি। আপনি তো আমার সিনিয়র। এসব আপদ টপকেই সিনিয়র হয়েছেন। প্লিজ হেল্প মি, সেভ মি ফ্রম দিজ কেমিস্ট্রি। আকুতির সুরে বলল মিহি। মিহির কথা শুনে রহস্যের হাসি পেলেও মুখটা সিরিয়াস করে রাখল। কফিতে আরেক চুমুক দিয়ে ধীরে ধীরে মিহিকে বোঝাতে লাগল। মিহি কিছু একটা বলার জন্য উঠে দাঁড়াতেই টি টেবিলের কোণা লেগে পা পিছড়ে গেল এবং সমস্ত কফি গিয়ে পড়ল রহস্যের গায়ে। সাথে সাথে শার্টটা খুলল রহস্য, গরম কফি পরে বুকের একপাশে জ্বালা করছে। মিহি রীতিমতো বিস্মিত, কোন কিছু না ভেবে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে ওড়নাটা ভিজিয়ে রহস্যের উন্মুক্ত বুকে ভেজা ওড়নাটা চেপে ধরল। সব ধ্যান ধারণা বিসর্জন দিয়ে ফেলেছে সে, এখন সে আছে ঘোরের বশে, অদ্ভুত মন্দমধুর এক ঘোরের বশে। মিহির এহেন কাণ্ডে রহস্য নিস্তব্ধ। সে ভাবতেও পারছে না যে মেয়ে তাকে দেখলেই উল্টো পায়ে দৌড়ায় সে এখন তার এত কাছে এসেছে, তার বুকের সাথে লেগে দাঁড়িয়ে আছে। মিহির এক হাত রহস্যের কাঁধে, অন্য হাত দিয়ে ভেজা ওড়নাটা রহস্যের বুকে চেপে ধরে রেখেছে। বুকে জ্বালা করছে? চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল মিহি। মিহির এ প্রশ্নটা রহস্যের বুকে জ্বালা বাড়িয়ে দিল। রহস্য কি করে বোঝাবে তার বুকে কফি পড়ার জ্বালা নয় ভালোবাসার জ্বালা অনুভূত হচ্ছে যা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। রহস্য প্রশ্নটা শুনতে পায়নি ভেবে মিহি আবার প্রশ্ন করল, এখনো ব্যথা করছে? রহস্য মাথা নাড়িয়ে না জানালো এবং হালকা কেসে উঠল। রহস্যের কাশির আওয়াজ শুনে ঘোর কাটল মিহির। মিহি একবার রহস্যের দিকে তাকালো, একবার নিজের দিকে। নিজেকে রহস্যের এতটা কাছে দেখে মিহির হাত পা কাঁপা শুরু হলো, বুকের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে তার। রহস্যের থেকে 2 কদম পিছিয়ে গেল সে। এক দৌড়ে রহস্যের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসল। হাত পা কাঁপাকাঁপি বেড়েই চলেছে, মনটা বেশ অস্থির হয়ে আছে। অন্যদিকে রহস্য শার্ট না পরেই বিছানায় বসে পড়ল। যেখানে মিহির ভেজা ওড়নাটা স্পর্শ করেছিল সেখানে হাত রেখে উফ বলে উঠল। মিহির কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরল। বইটা খুলে মিহির লেখা স্থানটায় চুমু খেল রহস্য। বইটা পাশে রেখে বেডে বসে বসে ভাবছে, এ কেমন অনুভূতি? তবে কি এরই নাম ভালোবাসা? ফাইনালি আই এম ইন লাভ। আই লাভ ইউ মিহি। অন্তরে বাসন্য এক তুমি, অন্তরেও তুমি আমার, প্রকাশ্য আমার। রাত 2 বার এসে রহস্যকে নিচে যাওয়ার জন্য ডেকে গেছে কিন্তু রহস্য আসেনি। তৃতীয়বার ডাকতে এসে রাত দেখল রহস্য এখনো শার্ট না পরেই বসে আছে। রাত ধীরে সুস্থে 2 বার ডাকল, ভাই। কিন্তু রহস্য শুনলই না। এবার রাত চিৎকার করে উঠল, ভাই। আচমকা চিৎকার শুনে রহস্য ধরমিয়ে উঠল। কি হলো, চেঁচাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? কপট রাগ দেখিয়ে বলল রহস্য। রাত চুলে হাত বুলাতে বুলাতে বলল, 2 বার ডাকার পরেও মানুষ যখন শুনতে পায় না তখন বুঝতে হবে হয় সে বয়রা নয়তো সে প্রেমে পড়ে বয়রা হয়ে গেছে। তোর ক্ষেত্রে কোনটা বুঝবো? রাদের কথা শুনে রহস্য রাগী দৃষ্টিতে তাকিয়ে শার্টটা গায়ে জোড়াল। রাদ আর রহস্য সিঁড়ি দিয়ে নামছে। রাত তো আঠার মতো রহস্যের সাথে লেগে আছে রহস্যের কি হয়েছে জানার জন্য, কিন্তু রহস্য বরাবরই কিছু না বলে এড়িয়ে যাচ্ছে। নিচে নেমেই রাত দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় সিয়া বসে আছে। সিয়াকে দেখে রাত মনে মনে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করল না। সিয়ার আসার পেছনে অবশ্য অন্য কারো হাত আছে। গতকাল রাতে রিয়া চৌধুরী ভেবেছেন সিয়া শহুরে ক্লাসি মডার্ন মেয়ে, তার সাথে রাদের সম্পর্ক মানা যায়, কিন্তু আধারের মতো একটা গ্রাম্য খ্যাত মেয়ের সাথে রাদের সম্পর্ক মানা যায় না। এই ভেবে তিনি সিয়াকে ফোন করে তার প্ল্যান বলেন। সিয়া নিজের বোনের সংসারের কথা ভেবে রাজি হচ্ছিল না প্রথমে, কিন্তু রিয়া চৌধুরী তার কানে বিষ ঢাললেন যে আধারের মতো একটা গ্রাম্য খ্যাত মেয়ে এত বড় বাড়ি ডিসার্ভ করে না, এই সংসার সিয়া ডিসার্ভ করে। তাছাড়া রাত তার সম্মানে যে দাগ রাত লাগিয়েছে তা রাদি মুছবে সিয়াকে বিয়ে করে। ব্যাস, সিয়া ভুলে গেল যে আধার না থাকলে সেদিন সে ঘুমের বড়ি খেয়েই শেষ হয়ে যেত। রাতকে দেখেই দৌড়ে এসে সিয়া বলল, চল ঘুরতে যাব।
রাত আধারকে ডাকলো কিন্তু রিয়া চৌধুরী বলল, আধার বাড়িতেই থাক। এমনিতেই পায়ে ব্যথা ওর, তার উপরও চলে গেলে আমি একা হাতে সব সামলাতে পারবো না। সিঁড়ি দিয়ে নামতে নামতে সবই কানে পড়ল আধারের। তারও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু শাশুড়ির নির্দেশে আর যাওয়া হলো না। তবে সিয়া আর রাদের উপর পরিপূর্ণ আস্থা আছে, তবুও সিয়ার চাহনি আজ অন্যরকম লাগছে আধারের। তবে বেশি না ভেবে ফোনটা স্ক্রোল করতে করতে রুমের দিকে পা বাড়াল। রাত সিয়াকে নিয়ে গাড়িতে বসল। গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক এমন সময় রাদের ফোনে মেসেজ আসল, তুমি সাইয়ার আর টেকা দড়ি থাকো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। মেসেজটা সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ি স্টার্ট করল রাত। তবে ভয়টা মন থেকে পুরোপুরি যায়নি। গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কাল থেকে ওর কোন গার্লফ্রেন্ডই ওর মেসেজের রিপ্লাই দেয়নি, আজ আবার হঠাৎ সিয়ার আগমন। সকালে মেসেজের মাধ্যমে থ্রেট। ধীরে ধীরে ভয়টা জেগে বসছে রাদের মনে, তবুও সে চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার, যদিও ব্যর্থ চেষ্টা। পাশে সিয়া একনাগারে বকবক করে যাচ্ছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই রাদের। তার চিন্তা হচ্ছে মেসেজটা নিয়ে। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই সে সিদ্ধান্ত নিল গাড়ি ব্রেক করে নাম্বারটায় ডায়াল করে দেখবে। গাড়ি ব্রেক করতে নিয়ে বাঁধল আরেক বিপত্তি। ব্রেক কিছুতেই কাজ করছে না। এবার সকালের থ্রেটটার কথা ভেবে গলা শুকিয়ে আসলো রাদের, নিঃশ্বাস আটকে যেতে লাগল। সিয়াকে বলতে গিয়েও বলল না, মেয়েটা অযথা প্যানিক করে ওর চিন্তা আরও বাড়াবে। ব্রেক থেকে পা সরাচ্ছেই না রাদ। শ্বাস আরও আটকে আসল রাদের সামনে থেকে একটা ট্রাক ফুল স্পিডে আসতে দেখে একটা ঢোক গিলে ব্রেকের উপর পা রেখেই চোখটা বন্ধ করে নিল রাদ। বেশ কিছুক্ষণ পর কোন শব্দ না পেয়ে রাত চোখ খুলে তাকাতেই দেখে ট্রাকটা রাদের গাড়ির ঠিক পাশে। স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত, তবে তা স্থায়ী হয় না। অনেকটা ইচ্ছে করেই ট্রাকটা রাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে এক সাইডে সরিয়ে দেয়। বেশ জোরে ধাক্কা দেওয়ায় রাদের গাড়ি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খেয়ে জানালার কাচ ভেঙে সিয়ার চোখে মুখে আঘাত হেনেছে। স্টিয়ারিংয়ে ধাক্কা খেয়ে রাদের কপাল কেটে রক্ত ঝরছে, তবে জ্ঞান হারায়নি। পাশে সিয়ার অবস্থা খুবই খারাপ। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে রাত, কিন্তু তা হয়ে উঠছে না। এরকম পরিস্থিতিতে মাথা যতই ঠান্ডা রাখার চেষ্টা করা হোক না কেন, তা হয়ে ওঠে না। তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ইঞ্জিন চেক করে রাত। ব্রেকের ওয়ার লুজ ছিল, সেটা ঠিক করে কাছেই পরিচিত হাসপাতালের দিকে ছুটল রাত। সারা শরীর অবশ হয়ে আসছে, তবুও সিয়াকে তার বাঁচাতে হবে, নয়তো খুনের কেসে ফেসে যাবে সে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ। মেঘলা আকাশের বুক চিরে শুরু হয়েছে তুমুল বর্ষণ, যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। বহুদিন পর ছাদে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শে ব্যস্ত মিহি। কতদিন বাদে বৃষ্টি আলিঙ্গন করছে তাকে। এ বৃষ্টিতে অতীতের কালো অধ্যায়টা বৃষ্টিতে ভাসিয়ে দেয় সে, স্রেফ অবশিষ্ট রাখে অতীতের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায় মিহি। দেখে রহস্য দাঁড়িয়ে আছে। রহস্যকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছে মিহির, তবুও নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে সে, কেননা এই মুহূর্তে রাগকে প্রশ্রয় দিলে মিহির সাজানো প্ল্যানটা ভেস্তে যাবে। অনেক কষ্ট করে রহস্যকে ওর হাতের নাগালে এনেছে মিহি। রহস্য মিহির সামনে হাঁটু গেড়ে বসল। জানি না তোমার মাঝে কি আছে, কেন আমি বারবার তোমার মায়ে নিজেকে জোড়াতে চাই। আমি তোমাকে ভালোবাসি মিহি, খুব ভালোবাসি। বিয়ে করবে আমাকে? রহস্যকে অবাক করে দিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দিল মিহি। রহস্য উঠে দাঁড়াতেই তাকে অবজ্ঞা করে নিচে চলে যায় মিহি। নিমেষেই রাগে চোখ লাল হয়ে উঠে রহস্যের। পাশে থাকা ফুলের টবে লাথি মারল রহস্য, সাথে সাথে টবটা পড়ে দুভাগ হয়ে গেল, আর টবে থাকা একমাত্র গোলাপটা পা দিয়ে পিষে নিচে এল রহস্য। রাস্তায় প্রচুর জ্যাম ফেস করে অবশেষে ক্লিনিকে পৌঁছায় রাত। আগে থেকেই ডক্টরকে বলে রেখেছিল সব রেডি রাখতে। গাড়ি থেকে নামতেই নার্সরা এসে সিয়াকে নিয়ে ভেতরে গেল। হাতে ফোনটা নিয়ে রাত মেসেজ পাঠানো নাম্বারটায় ডায়াল করল। হু আর ইউ, আর কেনই বা মারতে চাও আমাকে? ডোন্ট ইউ নো হু আই এম? রিল্যাক্স মাই সন, আই নো হু আর ইউ। মমো, তোমার প্ল্যান ছিল এসব? আমাকে বলতে তো পারতে, বাট মমো ইউর প্ল্যান ফ্লোপট, কারণ সিয়া শুধু সেন্সলেস হয়েছে। আগে বললে রাস্তায় ফেলে আসতাম।
এমনিতেই মরে যেত। তাহলে সন্দেহটাও তোমার উপরেই আসতো। আমাদের কেউ মারার চেষ্টা করছে। বিসিএফএন ডক্টরকে বলে দিও সিয়ার ব্যবস্থা করতে, বলে ফোন কেটে দিলেন রিয়া চৌধুরী। ডক্টর বের হতেই রাত ডক্টরের হাতে একটা চেক দিয়ে বলল, মেয়েটা যেন না বাঁচে ডক্টর। বলতেই রাদের ফোনে আবার একটা মেসেজ আসে, নিরীহ মানুষ মারার খুব শখ, আগে নিজের ফ্যামিলি বাঁচা, 15 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে তোর বাড়িতে। রাত বুঝতে পারল এটা নিশ্চয়ই অজ্ঞাত শত্রুদের মেসেজ। গাড়ির কাছে ছুটল সে, কিন্তু গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে। রাত স্পষ্ট বুঝতে পারল এসব কিছু প্ল্যান করা। ডক্টরের থেকে গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ মাথায় আসলো বাসায় ফোন করে সবাইকে বের হতে বলা দরকার। আশেপাশে তাকিয়ে ফোনটা খুঁজল সে, কিন্তু পেল না। বেশিক্ষণ ভাবতে হলো না, সহজেই মনে পড়ল আসার সময় একটা লোকের সাথে ধাক্কা খেয়েছে। ফোনটাও নিশ্চিত সে সরিয়ে দিয়েছে। এটাও প্রি প্ল্যান্ড বুঝতে পারে রাত। 10 মিনিটের মাথায় বাসার সামনে পৌঁছায় রাত। যে কাজ দিয়েছিলাম হয়েছে, ফোনে বলে অজ্ঞাত। অপর পাশে বলে, ইয়েস ম্যাম। সিয়াকে হসপিটাল থেকে সরিয়ে গোডাউনে নিয়ে আসো। বি এলার্ট, কেউ যেন না দেখে। ডোন্ট ওয়ারি ম্যাম। কিছুক্ষণ পর হসপিটালে একটা কোলাহল সৃষ্টি হয়। সিয়া নামক পেশেন্ট তার কেবিন থেকে উধাও। কেউ তাকে যেতে দেখেনি। এটা কিভাবে সম্ভব? গোডাউনে হাতবাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে সিয়া। সামনে টি শার্ট আর জিন্স পরা এক মেয়ে দাঁড়িয়ে। কে তুমি? আমাকে এখানে এনেছো কেন? সিয়ার কথা শুনে হালকা হেসে মুখ থেকে মাস্ক মেয়েটি মুখ থেকে মাস্ক সরাতেই সিয়া একটু অবাক হলো। মেয়েটিকে সে চেনে না, তবে রাদের বাড়িতে মেয়েটিকে দেখেছিল। মেয়েটি আর কেউ নয়, মিহি। কেন আমাকে এখানে আটকে রেখেছ? প্লিজ ছেড়ে দাও। আমি তো তোমাদের কথা মতো রাদের সাথে গিয়েছিলাম। তাহলে আমাকে কেন এখানে আনলে? রিল্যাক্স সিয়া, আমরা তোমার কোন ক্ষতি করব না। হসপিটালে থাকলে রিয়া চৌধুরী তোমাকে মেরে ফেলতো, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বাসার সামনে এসেই রাত দেখল এখন অবধি সব ঠিক আছে। দ্রুত ভেতরে ঢুকল সে। রাতকে এভাবে ঢুকতে দেখে রিয়া চৌধুরী ছুটে এলেন। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? কি হয়েছে? মমো, সেই শত্রু যার কথা তুমি জানতে পেরেছিলে সে এই বাড়িতে বোম্ব ফিট করেছে। বেশি টাইম নেই, তাড়াতাড়ি সবাইকে বের হতে বলো। আধার বাদে। নো মমো, আই লাভ হার। আমার সামনে খবরদার অ্যাক্টিং করবি না। আমি খুব ভালো করেই জানি ও তোর কাছে একটা আকর্ষণীয় দেহ ছাড়া কিছুই না। মমো, ওকে ফেলে গেলে পুলিশ কেস হতে পারে। শিট, যা সবাইকে বের কর। সবাই রুম থেকে বেরিয়ে এল, কিন্তু বাইরে যেতে পারল না। মেইন গেট বাইরে থেকে লকড। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। প্রায় 12 মিনিটের বেশি পার হয়ে গেছে। রিয়া চৌধুরী তো হাই হাই করছেন। এটাও যে কারো প্ল্যান রাত বুঝল। এভাবে দাঁড়িয়ে থেকে কাজ হবে না। সবাইকে জানালা দিয়ে বেরোতে হবে। নিচের জানালা বাইরে থেকে জ্যাম করা হয়েছে, আর উপরের জানালা দিয়ে নামা সম্ভব না। কেন সম্ভব না? জানালার পাশে পাইপ আছে, ওটা বেয়ে। কিন্তু মমো কিভাবে? বলতে নিয়ে রাত দেখল তার মা অলরেডি জানালার দিকে চলে গেছে। বাকি সবাইও সেদিকে গেল। এক এক করে জানালার পাইপ বেয়ে নামল সবাই। নেমে সবাই নিরাপদ দূরত্বে যেতেই বর্ষর একটা ব্লাস্ট হলো। সবাই হাঁপাচ্ছে। আসার সময় সাথে করে আনা পানির বোতল থেকে সবাইকে পানি দিল আধার। সবার শরীর চিন্তায় এমনিতেই অবশ হয়ে আছে। পানি খেয়ে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় পতিত হলো তারা। গোডাউনে রাত ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পেল সে চেয়ারে বাঁধা অবস্থায় আছে। একপাশে তার মা বাবা, অন্য পাশে রহস্য। রাত ধীরে ধীরে রহস্যকে ডাকল। রাদের ডাকে রহস্য জেগে উঠল। ইতিমধ্যে রিয়া চৌধুরী এবং রায়হান চৌধুরীও জেগে উঠেছেন। ঠিক সেই সময় সামনে থেকে দুটো মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। মেয়ে দুজনকে দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। মেয়ে দুজন হলো মিহি আর আধার। তোমরা খোল আমাদের। এভাবে বেঁধেছ কেন? পাগল হয়ে গেছ? হ্যাঁ, পাগল হয়ে গেছি, প্রতিশোধের নেশায়।
কিসের প্রতিশোধ? এত তাড়াতাড়ি ভুলে গেলেন চৌধুরী সাহেব? নো প্রবলেম, আমিই মনে করিয়ে দিচ্ছি। আপনারা যখন গ্রামে থাকতেন, আপনাদের বাড়িতে বাবা মরা 2 মেয়ে আর তার মা থাকত। মেয়ে দুজন ছিল আপনাদের চেয়ে ছোট, তারা বুঝত না যে আপনারা প্রতি মুহূর্তে মেয়ে দুজনের শরীরটাকে স্ক্যান করে বেড়ান। কোন এক অমাবস্যার রাতে, বাবা মা বাসায় না থাকায় রাজ চৌধুরী ওই মেয়ে দুজনের ঘরে ঢোকে। বয়স তখন রাদের মাত্র 14, অথচ এতটাই কামুকতা ছিল তার মাঝে যে আমার 9 বছর বয়সী ঘুমন্ত বোনটার উপর ঝাঁপিয়ে পড়ে সে। মা আটকাতে আসলে তার মাথায় ফ্লাওয়ার ভাসটা দিয়ে এত জোরে মারে যে মুহূর্তেই মা হারা হয়ে যায় আমরা। আমার ছোট বোনের তীব্র আর্তনাদ বিন্দুমাত্র প্রভাবিত করেনি তোমাকে রাগ, তুমি নিজের ধ্বংস লীলা চালিয়ে গেছ। অবশেষে নিজের তৃষ্ণা মিটিয়ে ওই ছোট্ট মেয়েটিকে লাথি মেরে ফেলে চলে গেছ। মেয়েটি আর্তনাদ করছিল, ছটফট করছিল, ফিরেও তাকাওনি। আর মিস্টার রহস্য চৌধুরী, কত আকুতি মিনতি করেছিলাম যে আমার বোনের সাথে করা অন্যায়ের শাস্তি আপনার ভাইকে দিন, কিন্তু আপনি কি করলেন? ভাইকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই পিচ্ছিটার উপর আবার শারীরিক অত্যাচার করেন। পশুর মতো খুবলে খান আমার বোনের সতীত্ব। মাকে হারিয়ে শেষ ভরসা হিসেবে গিয়েছিলাম রিয়া চৌধুরীর কাছে। তিনি তো আমাদেরই দুশ্চরিত্রা বানিয়ে গ্রাম থেকে বের করে দিলেন। কি ভেবেছিলেন আমরা মরে গেছি? না, যাইনি। ভাগ্যক্রমে সিয়ার চাচ্চু আমাদের প্রতি সদয় হয়ে আমাদের নিজের সন্তানের মতো স্নেহ করেন। তবে আমি শুধু এই দিনটার জন্যই আড়ালে ছিলাম, কখনো সিয়ার সামনেও যাইনি। আর নাই সিয়ার চাচ্চু আমাদের আসল পরিচয় কাউকে বলেছেন। এই ছিল আপনাদের কুকীর্তির ছোট্ট বর্ণনা। আধার, প্লিজ ট্রাস্ট মি। আমি আগে খারাপ ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। বিশ্বাস করো, আই লাভ ইউ। রাদের কথা শুনে আধার অট্টহাসি হেসে রাদের ফোনটা সামনে ধরল। রাদ বুঝতে পারল তার কাছে যে ফোনটা ছিল সেটা তার ফোনের মতোই, কিন্তু তার ফোন না। এই অদল বদলটাও নির্ঘাত আধারের করা। রাদের ফোনের স্ক্রিনে বেশ কয়েকজন মেয়ের সাথে রাতের চ্যাটিং ভেসে উঠছে। কিছু কিছু মেসেজ এতটা চিপ আর ইন্টিমেট যেসব নিজের ওয়াইফের সাথেও কেউ ফোনে বলবে না। রাদ মাথা নিচু করে নিল। কিন্তু মিহি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি তো চৌধুরী সাহেব, ফাঁদটা তো আমিই পেতেছিলাম। ভেজা ওড়নার ফাঁদ। আমার কিন্তু মনে আছে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম তখন আপনার দৃষ্টি আমার গলার দিকে ছিল। রহস্য ও আর কিছু বলতে পারল না। আধার হাতে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছে। এসো বলে ডাকতেই সিয়া এলো। আধার সিয়ার হাতে পিস্তল দিয়ে বলল, ও ভরা ক্যাম্পাসে তোমার ইজ্জতে হাত দিয়েছে, ওর মৃত্যু তোমার হাতে। সিয়া পিস্তলটা নিল না, বলল, আমার চেয়ে বেশি অন্যায় ও তোমাদের 2 বোনের সাথে করেছে, বিশেষ করে আধার, তোমার সাথে। পিস্তলটা নিয়ে প্রথমে রাদ, তারপর রহস্য এবং শেষে রিয়া চৌধুরীকে গুলি করে। অতঃপর রায়হান চৌধুরীর হাত খুলে দেয়। আমাকে মারলে না কেন? আপনি কোন অন্যায় করেননি আমাদের সাথে। উল্টো আমরা আপনার কাছে অপরাধী। আমরা আপনার পরিবারকে মেরেছি। তোমরাও তো আমার মেয়ের মতো। তোমাদের নিয়ে নতুন পরিবার সাজাবো। তবে রাদ, রহস্য খারাপ নয়, ওদের মা ওদের খারাপ বানিয়েছে। আমিও পারিনি ওদের মানুষ করতে। বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মিহি ও আধার তার 2 পাশে দাঁড়িয়ে 2 হাত ধরে বলল, আপনার মেয়েরা মানুষ, বাবা। তাদের নিয়ে চলুন নতুন জীবন গড়া যাক। অতঃপর অতীতের কালো অধ্যায়টা ফেলে এক নতুন আলোয় উন্মোচিত হল মিহি আর আধারের নতুন জীবন। সমাপ্ত।